বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন। 13 তারিখেই জানা যাবে ভোটের ফল, জানালেন ইসি আনোয়ার। দেরি হতে পারে দুর্গম এলাকায়। মোবাইল সহ ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে ইসির নিষেধাজ্ঞা। রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনা। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান হাসনাত আব্দুল্লাহর। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডাক্তার শফিকুর ও তারেক রহমান। দেবেন নির্বাচন নিয়ে বার্তা। সন্ধ্যায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি। হেফাজতের ভোট নিয়ে বিএনপি জামাতের টানাটানি। দুই জোটে বিভক্ত কমি মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংক। অবস্থান স্পষ্ট করলেন মহিবুল্লাহ বাবুনগরী। জাতীয় পার্টির ঘাঁটি রংপুরের শক্ত অবস্থানে বিএনপি জামায়াত। ভোটারদের মন জয়ে মরিয়া জাপার প্রার্থীরাও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নির্বাচনের দিন বাস চলাচল নিয়ে মিলল নতুন বার্তা। বিকেল পর্যন্ত বন্ধ থাকবে অধিকাংশ বাস সার্ভিস। রাত থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি, জানালো বাস মালিক সমিতি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বৃহস্পতিবার সকাল 7:30 থেকে সারা দেশে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। বিরতিহীন ভোট গ্রহণের পর ঠিক বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। তবে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম জাতীয় নির্বাচন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ ভোটারদের মাঝে। বিশেষ করে কবে ঘোষণা হবে নির্বাচনের ফলাফল তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে অনুষ্ঠিত হওয়া সব নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ। জানান, নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল সেগুলো সবার সহযোগিতায় এর মধ্যে কাটিয়ে ওঠা হয়েছে। বৃহস্পতিবার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কমিশন। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা করা হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কোনোভাবেই 3 দিন নয় বরং শুক্রবারের মধ্যেই ফলাফল দেওয়া যাবে। আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে ফলাফল দ্রুত সংগ্রহ করা সম্ভব। যদিও দুর্গম এলাকার কারণে কিছু কেন্দ্রে সামান্য দেরি হতে পারে। নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থা নিয়ে তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে। প্রতি 2 ঘন্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। এছাড়া যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডি ওন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখতেই কমিশনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানায় ইসি। গতকাল রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা সকল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়, সংসদ ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার বা সাধারণ আনসার কিংবা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবে না। এছাড়া ভোটের দিন ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব ও পিকআপ চলাচল 24 ঘন্টা বন্ধ থাকবে। মোটরসাইকেলের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কঠোর। 10 ফেব্রুয়ারি রাত থেকে 13 ফেব্রুয়ারি রাত পর্যন্ত টানা 72 ঘন্টা মোটরসাইকেল চালানো যাবে না বলেও জানিয়েছে ইসি। আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, অ্যাম্বুলেন্স এবং বিটিআরসির গাড়ি এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়া পাসপোর্ট বা টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরের যাত্রী ও দূরপাল্লার বাস চলাচলের অনুমতি পাবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন ইসি। ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা সহ নির্দিষ্ট 3 শ্রেণীর কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়। বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য
সংগঠক ও কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লেখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো যুক্তি নেই। এমনটা আগে কখনো দেখেননি। এর মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। বলেন, মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মজুর সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অনুমতি না। এটা স্পষ্ট ঠক্কারি সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দিবে না উল্লেখ করে বলেন, মোবাইলের মাধ্যমে সাংবাদিকেরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে, তা ক্যামেরা পারবে না। কিন্তু দখল ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত মোবাইল ফোন কার্যকর হবে। সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড হয়ে যাবে। এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত বলেও জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে। এছাড়া জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে এবং বিএনপির চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা 7টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা 6টায় চরমনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবার নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এর মধ্যে 8টি রাজনৈতিক দল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য আগ্রহ জানিয়েছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা হেফাজত ইসলামের আতুরঘর। ভোটের মাঠে যেন রয়েছে অরাজনৈতিক সংগঠনটির বিশেষ গুরুত্ব, কেননা কওমি মাদ্রাসা কেন্দ্রিক রয়েছে বড় একটি ভোট ব্যাংকও। এটাকে কাজে লাগাতে হেফাজতকে কাছে টানার চেষ্টায় মরিয়া বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকেই ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসতে চাইছিল জামায়াত। তখন থেকে দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করে হেফাজতে ইসলাম। জামায়াতকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন সংগঠনটির আমির। এছাড়া বিএনপিকে সমর্থন দেওয়ার কথাও বলছেন তিনি। অন্যদিকে হেফাজতের সঙ্গে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস ও নিজামে ইসলাম পার্টি রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোটে। বিএনপির নেতৃত্বাধীন জোটে রয়েছে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। হেফাজতের নেতৃত্বে রয়েছেন এসব ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা। তারা দুই জোটে ভাগ হওয়ায় হেফাজতের ভোট ব্যাংকও বিভক্ত হয়ে গেছে। এর প্রভাব দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণায়। হেফাজতে থাকা দলগুলোর নেতাকর্মীদের কেউ বিএনপি আবার কেউ জামায়াতে জোটে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও মাদ্রাসাটির মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরি বলেন, কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতা থেকে সরানো এই সংগঠনের কাজ নয়। জামায়াত নিয়ে হেফাজতের আমির কোন প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছেন এটা তারাই বলতে পারবেন। তবে হেফাজত আমিরের বক্তব্যটিকে সমর্থন করে হেফাজত ইসলামের আরেক যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, আকীদাগত কারণে অবস্থান পরিষ্কার করছেন হেফাজত আমির। জামায়াতের রাজনীতি এখন ক্ষমতা কেন্দ্রিক। তারা ইনসাফের কথা বলছেন কিন্তু আল্লাহর আইনের কথা বলছেন না। এইসব কারণে হেফাজত ইসলাম জামায়াতের সঙ্গে নেই বলেও জানান তিনি। এ বিষয়ে চট্টগ্রাম মহানগরের জামায়াতের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম 2 আসনের জামায়াতের প্রার্থী নুরুল আমিন বলেন, হেফাজতে আমির জামায়াতকে নিয়ে যেসব সমালোচনা করেছেন সেগুলো তিনি কেন করছেন কিংবা এসব সমালোচনার কোনো যুক্তি আছে কিনা তা তাদের জানা নেই। জনগণ এর বিচার বিবেচনা করবে বলে মনে করেন তিনি। রংপুর বিভাগ এক সময় ছিল জাতীয় পার্টির ঘাঁটি। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বদলে গেছে চিত্র। আগের সে শক্ত অবস্থান আর নেই। স্থানীয় ভোটারদের মতে এবার লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। রংপুর জেলার 6টি আসনের মধ্যে রংপুর 1, রংপুর 5 ও রংপুর 6-এ জামায়াত বিএনপি দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি। রংপুর 3 আসনে শক্ত অবস্থানে থাকা জাপাও এবার বিএনপি ও জামায়াতের চ্যালেঞ্জের মুখে। রংপুর 1 আসনে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে তাই প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। রংপুর 2 আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলামের বিপরীতে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল ও বিএনপির মোহাম্মদ আলী সরকার লড়াইয়ে রয়েছেন।
রংপুর ৩ আসনে জাপার প্রার্থী জিএম কাদের। এই আসন দীর্ঘদিন ধরে জাপার দখলে থাকলেও এবার বড় চ্যালেঞ্জের মুখে। রংপুর ৪ আসনে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী শিল্পপতি এমদাদুল হক ভরসা। তবে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আখতার হোসেনের অবস্থানও বেশ শক্ত। জাপার প্রার্থী আবু নাসেরও চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। পঞ্চগড় ১ আসনে লড়ছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জামির। এই আসনে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধের আভাস দিচ্ছেন ভোটাররা। পঞ্চগড় ২ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও ২ আসনে জাপার নুরুন্নাহার বেগম ও গণ অধিকার পরিষদের ফারুক হাসান অন্যান্য প্রার্থীদের সাথে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ঠাকুরগাঁও ৩ আসনে জাপার প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দিন, জামায়াতের মিজানুর রহমান ও বিএনপির প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। লালমনিরহাটের ৩টি আসনের একটিতে বিএনপি শক্ত অবস্থানে থাকলেও বাকি দুটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন জামায়াতের প্রার্থীরা। গাইবান্ধা ১ থেকে লড়ছেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ভোটারদের মন জয়ে চেষ্টা চালাচ্ছেন পুরোদমে। কুড়িগ্রাম জেলার 4টি আসনের মধ্যে কুড়িগ্রাম ১-এ জামায়াত জাপা বিএনপির মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মত ভোটারদের। দিনাজপুরের 6টি আসনে জাপার তেমন কোনো প্রভাব নেই। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন চলাচলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা জানিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে কৌতূহল। এমন পরিস্থিতিতে দূরপাল্লার বাস চলবে কিনা সে বিষয়ে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি। মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে। 10 ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও ১১ ফেব্রুয়ারির টিকিটের চাহিদা তুলনামূলক কম। এছাড়াও ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকতে পারে। মূলত পরিবহন শ্রমিকরা ভোট দেওয়ার জন্য ছুটিতে থাকায় এই সাময়িক বিরতি ঘটবে। তবে ভোট গ্রহণ শেষে রাতে পুনরায় বাস চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় মালিক সমিতি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘন্টা মোটরসাইকেলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন এবং জরুরি সেবায় নিয়োজিত যান চলাচলের ক্ষেত্রেই বিধিনিষেধ শিথিল থাকবে। ফলে সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কোনো আইনি বাধা থাকছে না। সেনাবাহিনীর মতো পেশাদার বাহিনীকে আওয়ামী আমলে ধ্বংস করা, জাতীয় নিরাপত্তা পদ তৈরির মাধ্যমে ডিপ স্টেট তৈরি করে সেনাবাহিনীর ভেতরে আরেকটি কমান্ডিং স্ট্রাকচার তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম সংক্রান্ত মামলার সাক্ষ্য দিতে হাজির হন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। প্রথম দিনের জবানবন্দি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব বিষয় তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতো, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন এবং তিনি মনে করেন যে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছে শত্রুর মোকাবেলা করার জন্য, শত্রুর সাথে তার পেশাদারিত্বে দেখিয়ে শত্রুকে হত্যা করার যে ট্রেনিং, তাকে যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাঝখানে এনে সেট করা হয়, তাহলে মিলিটারি ট্রেনিং পাওয়া একজন অফিসার সিভিল প্রশাসনের ক্ষেত্রে তার যে একটা সমস্যা হবে সেটা তিনি আদালতে তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী, সে বিষয়টা তিনি তুলে ধরেছেন। তার সাক্ষ্যের মধ্য দিয়ে 4টি পৃথক নেক্সাসের উত্থানের কথা বলেছেন। অর্থাৎ সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসাবে না রেখে সেনাবাহিনীকে দিয়ে নানান ধরনের অপরাধমূলক কাজ করার ক্ষেত্রে
4টি নেক্সাসের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কোনো যুক্তি দিয়ে মানুষ হত্যা থেকে বিরত রাখা যেত না বলেও ট্রাইব্যুনালকে জানিয়েছেন ইকবাল করিম ভূঁইয়া। তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন, র্যাবে গিয়ে তার মানুষ হত্যার ব্যাপারে তার যে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে, অর্থাৎ র্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। তিনি তাকে নিবৃত করার জন্য দুজন অফিসারকে, অর্থাৎ কমান্ড্যান্ট মিলিটারি সিকিউরিটি ইউনিট, আর্মি সিকিউরিটি ইউনিট এবং আরেকজন হচ্ছেন জিএমআই, দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে। কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না। এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এদিকে জবানবন্দিতে সেনাবাহিনীকে নিয়ে সাবেক সেনাপ্রধান গীবত গিয়েছেন বলে মন্তব্য করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। উনি একজন সেনাপ্রধান, দীর্ঘ 40 বছর উনি সেনাবাহিনীতে উনি কাজ করেছেন, যতদূর আমার ওনার হিসাব মতো যেটা বুঝলাম। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। আমি আপনাদের সাথে আবারও কথা বলবো যখন ওনার এই বিষয়টুকু শেষ হয়ে যাবে। আমি সত্যিই এখন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ উনি বলেছেন যে 1972 সাল থেকে এখন পর্যন্ত সমস্ত অন্যায় অপরাধ যেগুলো সরকারিভাবে হয়েছে সবগুলোর সাথে সেনাবাহিনী যুক্ত। ওনার মোদ্দা কথা আমি এটুকুই বুঝতে পেরেছি। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন। মোবাইল ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারবেন আপনি? হঠাৎ এমন প্রশ্নের কারণ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না ভোটাররা, যা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ভোট কেন্দ্রে ফোন নিতে হঠাৎ কেন বারণ করছে ইসি? ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। এছাড়া বাকিরা ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ সাধারণ ভোটারদের ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। কিন্তু সমস্যা হলো, নির্বাচনের দিন অনেকেই দূর থেকে ভোট কেন্দ্রে যান, সেখানে গিয়ে লম্বা লাইনেও দাঁড়াতে হয়। সব মিলিয়ে একটা লম্বা সময়ের ব্যাপার। এই সময়টাতে ফোন ছাড়া কিভাবে থাকবেন একজন ভোটার? আর ফোন সঙ্গে নিয়ে গেলে সেটি রাখবেনই বা কোথায়? তাছাড়া ফোন না নিয়ে গেলে নির্বাচনের সময় কোনো বিপদে পড়লে তিনি পরিচিত জনদেরকেই বা কিভাবে জানাবেন? ইসির এমন সিদ্ধান্তের পর তাই এসব প্রশ্নে ঘুরপাক খাচ্ছে যোগাযোগ মাধ্যমে। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ইসি আব্দুর রহমান এল মাছুদ গণমাধ্যমকে বলেন, শত শত মানুষ যদি ভোট কেন্দ্রে ক্যামেরা নিয়ে ঢোকে, মোবাইল নিয়ে এজেন্টরা ঢোকে, ডাইরেক্ট আমাদের ভোটাররা ঢোকে, তাহলে আমাদের মহা মুশকিল হবে। ভোটাররা কি তাহলে ভোট দিতে গিয়ে 2 থেকে 5 ঘন্টা মোবাইল ফোন ছাড়া থাকবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার এই প্রশ্নটা নিয়ে আমি নিজেও চিন্তা করছি, কিন্তু শেষ পর্যন্ত ভোটিং প্রসিডিউরে ফোন নেওয়া যাবে না বলেই সিদ্ধান্ত হয়েছে। এটার পক্ষে বিপক্ষে দুভাবেই কথা হয়েছে, কারণ এটা পার্ট অফ আওয়ার লাইফ। তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়াকে ভয় করেই আমরা এই কাজটা করেছি, টু কন্ট্রোল সোশ্যাল মিডিয়া, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। সেই জন্য বলছি, ভোট দেওয়ার সময় ফোন নেবেন না। পরীক্ষার হলেও তো মানুষ ফোন নিতে পারে না। যদি কেউ ভুলে ফোন নিয়ে যান, তিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের কাছে রেখে ভোট দিতে যাবেন। এদিকে ইসির এমন সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা। 2 সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন ফেসবুকে পোস্ট দিয়ে এর তীব্র আপত্তি জানিয়েছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী শিশির মনির সহ আরও অনেকেই। এর মধ্যে ইসির এই সিদ্ধান্তকে হঠকারী বলে অভিহিত করে হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতির ইচ্ছে থাকলেই শুধু এমন সিদ্ধান্ত নেওয়া যায়। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো যুক্তি নেই।
ইসির এমন সিদ্ধান্তে ভোট চুরির সুযোগ তৈরি হয়েছে বলেও অভিযোগ এই তরুণ নেতার। অন্যদিকে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত না পাল্টালে আগামীকাল ইসি ভবন ঘেরাওয়ের কথাও বলেছেন। ইসির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানও। তিনি বলেন, নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত। সেদিন গর্ব ভরে ভোটাররা লাইনে দাঁড়াবে, ছবি তুলবে আর স্বাধীনতাকে উপভোগ করবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। যদি কেউ এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তার মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে। ভোটের অধিকার এবার লড়াই করে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করে রক্ষা করা হবে ইনশাল্লাহ। গাজায় গত 2 বছরের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। হত্যা করেছে 70,000-এর বেশি মানুষ, যেখানে প্রত্যক্ষভাবে মদদ আছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের। তিনি এবার 15 ইহুদি হত্যার শোক জানাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। দ্বিচারিতা বোধ হয় একেই বলে। হারজগের এমন ভূমিকা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে অস্ট্রেলিয়াতে। দাবি উঠেছে গ্রেপ্তারের। ঘটনার সূত্রপাত গত 14 ডিসেম্বর সিডনির বন্ডি বিচে হানুক্কা উৎসবে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন 15 জন। এ ঘটনার পর সামাজিক ঐক্য বাড়ানোয় জোর দেয় অ্যান্থনি আলবানিজ সরকার। ইহুদি অস্ট্রেলীয়দের প্রতি সংহতি জানাতে আমন্ত্রণ জানানো হয় হারজগকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই 9 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পা রাখবেন হারজগ। কিন্তু সমস্যা হলো, হারজগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ থাকায় বিষয়টিকে ভালোভাবে নেয়নি অনেক অস্ট্রেলিয়ান। দেশজুড়ে প্রায় 30টি শহরে বিক্ষোভের পরিকল্পনা করছে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ, যা চরম বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া সরকারকে। দেশটির প্রধানমন্ত্রী পেনি ওং বলেন, আমি বুঝতে পারি এই সফর নিয়ে মানুষের অনুভূতি কত গভীর। গত 2 বছরে গাজায় যা ঘটেছে তা নিয়ে মানুষের ক্ষোভ প্রবল, কিন্তু এই সফর মূলত শোকাহত একটি ইহুদি সম্প্রদায়ের জন্য। অস্ট্রেলীয়দের সেটি বুঝতে হবে। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ আপত্তি জানালেও অস্ট্রেলিয়ার ইহুদি সংগঠনগুলো হারজগের সফরকে স্বাগত জানিয়েছে। এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহপ্রধান নির্বাহী অ্যালেক্স রিফচিন বলেন, প্রেসিডেন্ট হারজগ একজন দেশপ্রেমিক, মর্যাদাবান ও সহানুভূতিশীল ব্যক্তি। তিনি বহুবার সন্ত্রাসী হামলার পর পরিবার ও উদ্ধারকর্মীদের সান্ত্বনা দিয়েছেন। আমাদের সম্প্রদায়ের এই অন্ধকার সময়ে তিনি সাহস যোগাতে পারবেন। হারজগকে গ্রেপ্তারের দাবি উঠলেও এখন পর্যন্ত গণহত্যার দায়ে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। যদিও গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হারজগের বিরুদ্ধে গণহত্যা সংগঠনের উস্কানির প্রমাণ পেয়েছে তারা। এই অবস্থায় হারজগকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন জাতিসংঘ কমিশনের সদস্য ও সাবেক অস্ট্রেলীয় মানবাধিকার কমিশনার ক্রিস সিডোটি বলেন, অস্ট্রেলিয়ার আইনি ও নৈতিক দায়িত্ব ছিল হারজগকে গ্রেপ্তার করা। যদিও সেটি হবে না, আমি নিশ্চিত অস্ট্রেলিয়া সরকার থেকে গ্রেপ্তার না হওয়ার আশ্বাস না পেলে তিনি এই সফরে আসতেন না। অন্যদিকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, হারজগ কূটনৈতিক দায়মুক্তির আওতায় সুরক্ষিত। এদিকে যাকে নিয়ে এত আলোচনা, সেই হারজগ অবশ্য অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে অনড়। তিনি বলেন, ইসরায়েল সম্পর্কে যে মিথ্যা ও ভুল তথ্যের প্রচার হচ্ছে তা মোকাবিলা করতেই অস্ট্রেলিয়া যাব। ইহুদি ও ইসরায়েলিদের নিয়ে অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে যে ব্রেনওয়াশ প্রচারণা চলছে তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। ইরানের অর্থনীতি দাঁড়িয়ে আছে তেল শিল্পের উপর, অথচ সেই তেল রপ্তানির উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এত বছরে মার্কিন নিষেধাজ্ঞা অনেকটাই গা শোয়া হয়ে গিয়েছে তেহরানের। টিকে থাকতে নতুন কৌশল অবলম্বন করছে আয়াতুল্লাহ আলী খামেনি সরকার। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে শ্যাডো ফ্লেট বা গোপন জাহাজে করে তেল রপ্তানি করছে। এবার সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে নতুন এক চাল দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরান তেল পরিবহনের শ্যাডো ফ্লেট নেটওয়ার্ক গড়ে তুলেছে, এমন অভিযোগ এনে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর 14টি জাহাজের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই জাহাজগুলো ইরানের তেল ও জ্বালানি পণ্য পরিবহনে বিধিনিষেধ ফাঁকি দিচ্ছিল বলে অভিযোগ তাদের। এছাড়াও 2 ব্যক্তি ও 15টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে চীন, লাইবেরিয়া ও তুরস্ক ভিত্তিক জাহাজ ব্যবস্থাপনা কোম্পানিও আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ইরান থেকে আসা অপরিশোধিত তেল, জ্বালানি বা পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত ছিল তারা।
সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রকাশ্যে মদদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে বিক্ষোভ দমনে কঠোর হয়েছে খামেনি সরকার। প্রাণহানি ছাড়িয়েছে ৩,০০০-এর ঘর। এমন প্রেক্ষাপটকে সামনে এনে এবার নতুন এ নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতেই ইরানে যে সরকার বিরোধী বিক্ষোভ চলছে সেগুলোকে সমর্থন করতেই এই নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তেহরানের কাছে অর্থ প্রবাহ কমাতে এই অর্থনৈতিক শাস্তি দেওয়া জরুরি ছিল। এছাড়াও যারা ইরানের অর্থনীতি টিকিয়ে রাখতে সহায়তা করবে তাদের বিরুদ্ধেও শুল্কের হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকির মুখেও পাল্টা পদক্ষেপ নিতে পিছপা হচ্ছে না খামেনি সরকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সংস্কারপন্থীদের গ্রেফতার অভিযান শুরু করেছে দেশটি। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে 4 জন প্রভাবশালী সংস্কারপন্থী রাজনীতিবিদদের। এদের মধ্যে ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদে ও সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আজগর জাদেহ রয়েছেন। চতুর্থ জনের নাম এখনো জানা যায়নি। এছাড়াও আরও বেশ কয়েকজন সংস্কারপন্থীকে তলব করা হয়েছে, যাদের গ্রেফতারের কারণ হিসেবে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশ যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকির মুখে, তখন এই ব্যক্তিরা রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ব্যাপক কার্যক্রম সংগঠিত ও নেতৃত্ব দিয়েছে। চীনের সঙ্গে সংঘাতের পথে হেঁটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করেছেন সানায়ে তাকাইচি। নির্বাচনের আগেই তার বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন ট্রাম্প। এবার সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিচ্ছে। আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাপানের আয়রন লেডি খ্যাত এই নারী। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম NHK প্রকাশিত বুথফেরত জরিপ অনুযায়ী পার্লামেন্টের নিম্নকক্ষে 465টি আসনের মধ্যে তাকাইচির দল লিবারেল ডেমোক্র্যাট পার্টি বা LDP এককভাবে 274 থেকে 328টি আসনে জয় পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 233 আসনের তুলনায় অনেক বেশি। NHKর হিসাব আরও বলছে, জাপান ইনোভেশন পার্টি ইশিনের সঙ্গে জোটবদ্ধ হয়ে LDP সর্বোচ্চ 366টি আসনও পেতে পারে। ভোট গ্রহণ শেষের মাত্র 90 মিনিটের মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে LDP সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। বুথ ফেরত জরিপের ফল প্রকাশের পর তাকাইচি বলেন, আমরা ধারাবাহিকভাবে দায়িত্বশীল ও সক্রিয় রাজস্ব নীতির উপর জোর দিয়ে এসেছি। রাজস্ব নীতির স্থায়িত্ব নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। পাশাপাশি প্রয়োজনীয় বিনিয়োগ অব্যাহত থাকবে। ব্যক্তিগতভাবে তাকাইচির জনপ্রিয়তা থাকলেও গত 7 দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় থাকা LDP সাম্প্রতিক বছরগুলোতে অর্থ সংক্রান্ত ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে চাপের মুখে ছিল। দলের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং নিজের নেতৃত্বের পক্ষে স্পষ্ট জনসমর্থন পেতে তাকাইচি প্রধানমন্ত্রী হওয়ার মাত্র 3 মাসের মাথায় আকস্মিক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই নির্বাচনে ভূমিধস জয়ের পথে LDP। রেকর্ড তুষারপাত ও তীব্র শীত উপেক্ষা করেও ভোটাররা কেন্দ্রে হাজির হয়েছেন। অনেক এলাকায় তুষারঝড়ে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও পরিস্থিতির কারণে ভোট কেন্দ্র আগেভাগে বন্ধ করে দিতে হয়েছে। ভোটারদের মধ্যেও তাকাইচির নেতৃত্ব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে 54 বছর বয়সী কাজুশিকে চো বলেন, তার নেতৃত্বে মনে হয় দেশটা একটা স্পষ্ট দিক নির্দেশনা পাচ্ছে। সবাই যেন একসঙ্গে এগিয়ে যাওয়ার অনুভূতি পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই ফলাফল তাকাইচিকে অভূতপূর্ব ক্ষমতা দেবে। হোসি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ক্রেগ মার্ক আল জাজিরাকে বলেন, এই সাফল্যের ফলে LDP কার্যত বিরোধী দলগুলোকে পাশ কাটিয়ে যেতে পারবে। রেকর্ড বাজেট হোক বা প্রতিরক্ষা ব্যয়, তিনি যা চান তাই আইন হিসেবে পাশ করাতে পারবেন। মার্কের মতে এটি জাপানের দীর্ঘদিনের শান্তিবাদী ভাবমূর্তি বদলানোর ক্ষেত্রেও তাকাইচির জন্য বড় সুযোগ। নির্বাচনের ফলকে স্বাগত জানিয়েছেন জাপানের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কেইদারেনের প্রধান ইউশিনোবু সুৎসুই। তার ভাষায়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই ফল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, টেকসই ও শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনের পথে জাপানের অর্থনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচনের দিকে সতর্ক নজর রেখেছে চীনও। ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই তাকাইচি বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক বিরোধের জন্ম দেন। এশিয়া গ্রুপের প্রিন্সিপাল ডেভিড বোলিং বলেন, তাকাইচির জয় বেইজিংয়ের জন্য মোটেও স্বস্তিকর নয়। এখন চীনকে বাস্তবতা মেনে নিতে হবে। তিনি শক্ত অবস্থানে রয়েছেন এবং তাকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আপাত দৃষ্টিতে বলা যায়, তাইওয়ান ইস্যুতে চীনের মোকাবিলায় জাপানের এই প্রধানমন্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।